রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে পাঠরত প্রত্যেক শিক্ষার্থী, আশা রাখি তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্যপুস্তকগুলি তোমাদের স্কুল বা স্টাডি সেন্টার থেকে সংগ্রহ করে নিয়েছো। যারা এখনো সংগ্রহ করনি তাদের প্রত্যেককে বলবো অবশ্যই তোমার পাঠ্যপুস্তকগুলি সংগ্রহ করে নাও। আজকের এই ভিডিওতে মূলত তোমাদের যে পুষ্টিবিজ্ঞান এবং গৃহ পরিচালনা বিষয়টি রয়েছে সেখান থেকে প্রজেক্টের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি। আসলে তোমাদের মধ্যে প্রজেক্ট নিয়ে নানান প্রশ্ন থেকে থাকে যে স্যার প্রজেক্ট কিভাবে লিখব, প্রজেক্ট কোথায় জমা দেব, প্রজেক্ট কখন জমা দেব, আর যদি প্রজেক্ট না লিখি তাহলে কি অসুবিধার সম্মুখীন হব। সমস্ত কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং তোমার প্রজেক্টটি যত্ন সহকারে লিখে নিতে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। এছাড়াও 80% অ্যাবাভ কমন যোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। দেখো, তোমাদের যে পুষ্টিবিজ্ঞান বিষয়টি রয়েছে এখানে কিন্তু টোটাল 100 নাম্বারের এক্সাম দিতে হয়। দেখো, এখানে কিন্তু বোর্ড থেকে স্পষ্টভাবেই বলা রয়েছে তাত্ত্বিক মান 80, অর্থাৎ লিখিত এক্সাম 80 নাম্বারের দিতে হবে, ব্যবহারিক মান 20, ক্লিয়ার, যেটা আমরা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বলে থাকি। টোটাল তাহলে তোমাদের 100 নম্বরের এক্সাম দিতে হবে। এই 100-র মধ্যে 30% পেলে, অর্থাৎ 30 পেলে কোনো স্টুডেন্ট পাস বলে গণ্য হবে। তবে বলে রাখি, তার মানে এই নয় যে প্রজেক্টে পেলাম 20-র 20 আর বাকি 10 যদি লিখিততে পেয়ে যাই তাহলে কি আমি পাস বলে গণ্য হব? আমি বলবো না। তার কারণ হচ্ছে এই যে তোমাদের 80 নাম্বারের লিখিত এক্সাম দিতে হয়, এর 30% পেতে হবে, অর্থাৎ 80-র মধ্যে প্রত্যেককে ন্যূনতম 24 পেতে হবে এবং প্রজেক্টেও 30% পেতে হবে, অর্থাৎ 20-র 30% মানে ন্যূনতম 6 তোমাদেরকে পেতে হবে। বোঝা গেল? তার মানে কোনো স্টুডেন্ট যদি প্রজেক্ট না জমা দেয়, কোনো কারণে যদি প্রজেক্টে 0 পেয়ে থাকে, তাহলে সেই স্টুডেন্টটি লিখিততে যদি বেশি নাম্বারও পেয়ে থাকে তাও কিন্তু ফেল বলে গণ্য হবে। বোঝা গেল? তার মানে প্রত্যেক স্টুডেন্টকে অবশ্যই প্রজেক্ট জমা দিতে হবে। এবারে বলে রাখি, প্রজেক্ট জমা দেবে তোমার নিজস্ব স্কুল বা স্টাডি সেন্টারে। এবার প্রজেক্ট সাধারণত জমা নেওয়া হয় তোমাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে। যে ফর্ম ফিল আপ হয়ে থাকে সেই ফর্ম ফিল আপের সময় বা ফর্ম ফিল আপের আগে জমা নেওয়া হয়। তবুও তোমার স্টাডি সেন্টার বা স্কুলে একবার খোঁজ নিয়ে নাও যে প্রজেক্ট কবে জমা নেওয়া হবে বা প্রজেক্টে কি লিখবো বা কিভাবে লিখবো, যদি ওনারা হেল্প করে থাকে। তাহলে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তোমাদের প্রজেক্ট সংক্রান্ত যত রকম সমস্যা আছে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। বোঝা গেল? দেখো, তোমাদের যে পুষ্টিবিজ্ঞান বিষয়টি রয়েছে এখানে কিন্তু প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল দুটো জিনিস রয়েছে। অর্থাৎ প্রজেক্ট বা প্রকল্পতে থাকছে 10 নাম্বার, এখানে 5টা বিষয় বলে দেওয়া রয়েছে। এখান থেকে তুমি যে কোনো একটি বিষয়ের উপর কিন্তু প্রকল্প লিখতে পারো। যদি লেখো তাহলে তুমি 10 পাবে। এবং একটি পরীক্ষা পদ্ধতি রয়েছে যেখানে খাদ্য ও পুষ্টি থেকে 3টি বিষয় বলে দেওয়া রয়েছে। এখান থেকে যে কোনো একটি বিষয়ে কোনো খাদ্যদ্রব্য প্রস্তুত করতে হবে। তাহলে প্রস্তুত করার জন্য 6 নাম্বার। যিনি পর্যবেক্ষক থাকবে
বা যিনি পর্যবেক্ষণ করবে ওনার হাতে 4 নাম্বার থাকবে, অর্থাৎ উনি পর্যবেক্ষণ করে 4 নাম্বার দেবে। ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রকল্প, এখানে টোটাল যে 5টা বিষয় রয়েছে, এখান থেকে যে কোনো একটা বিষয় নির্বাচন করে আমরা কিন্তু প্রকল্পটি লিখে ফেলবো। এবার হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার আপনি যে প্রকল্পটি বলছেন ওটা লিখলে কি আমাদের স্কুলে গ্রহণযোগ্য হবে? আমি বলবো দেখো, সাধারণত ওপেন স্কুলগুলোতে রবিবার করে ক্লাস হয়, আবার অনেক স্কুল বা স্টাডি সেন্টার রয়েছে যেখানে কোনোভাবে ক্লাস হয় না। বোঝা গেল? তাহলে যে সমস্ত স্কুলে বা স্টাডি সেন্টারে ক্লাস হয়, তাহলে তুমি সেখানে গেলে হয়তো বলে দিতে পারে কোন প্রকল্পটি লিখবে। যদি স্কুল নির্দিষ্ট করে বলে দেয় তাহলে আমি অবশ্যই বলবো ওই প্রকল্পটি লিখতে। সাধারণত বেশিরভাগ স্কুলে কোনো প্রকল্প বলে দেয় না, বলা হয় যে বইয়ের পিছনে যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে তুমি যে কোনো একটা লিখে নাও। বোঝা গেল? তাহলে যে কোনো একটা বলতে এখানে যে 5টা দেওয়া রয়েছে এখান থেকে তুমি যে কোনো একটা লিখে নিতে পারো, বা আমি তোমাদেরকে আজকে যে প্রকল্পটি লিখে দেখাবো সেই প্রকল্পটিও তোমরা হুবহু লিখে জমা দিতে পারো, তাতেও কিন্তু কোনোরূপ অসুবিধা হবে না। আবার অনেক স্কুলে তোমাদের প্রজেক্টের যে পুরোনো খাতাগুলো থাকে সেই খাতাগুলো অনেক সময় স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়, যাতে ওই খাতাগুলো থেকে স্টুডেন্টরা আবার প্রকল্পগুলো লিখে নিতে পারে। বোঝা গেল? এবার যদি কোনোরূপ না হেল্প করে থাকে তাহলে তুমি এই ভিডিওটি দেখো এবং প্রকল্পটি লিখে ফেলো। বোঝা গেল? এবার দেখো, এই যে খাদ্য এবং পুষ্টি, এখান থেকে বিদ্যালয়ের শিশুদের জন্য পরিপূরক খাদ্য প্রদান প্রকল্পের জন্য আহার প্রস্তুত। যদি তোমরা পাঠ্যপুস্তক দেখো, পাঠ্যপুস্তকের একদম শেষের দিকে এই প্রকল্প বা পরীক্ষাগুলো রয়েছে। এখান থেকে দেখো আমরা 4টা খাদ্যদ্রব্য প্রস্তুতি সিলেবাসে বা বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো। একটি হচ্ছে সুজির ফরিজ প্রস্তুতি, ডালিয়ার খিচুড়ি প্রস্তুতি, পিস প্যাস প্রস্তুতি এবং খিচুড়ি প্রস্তুতি। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা যে কোনো একটা রন্ধন প্রক্রিয়া বা যে কোনো একটা রান্না তোমরা প্রস্তুতি করে দেখাতে পারো। এবার হ্যাঁ, বলে রাখি, সাধারণত প্রত্যেক স্কুলে ল্যাবের সমস্যা রয়েছে, অতএব তুমি যে রান্না করবে স্কুলের ল্যাবে গিয়ে বা স্যারকে দেখাবে সেই সুযোগটা থাকে না। তাই আমি তোমাদেরকে বলবো, অন্তত রান্না না করতে পারি, রান্নার পুরো প্রক্রিয়াটি বা রান্নার জন্য কি কি উপকরণ প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমরা খাতাতে লিখে দেখাতে পারি। বোঝা গেল জিনিসটা? এবার দেখে নাও, দেখো প্রজেক্ট লেখার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের একটা ফ্রন্ট পেজ বানাতে হবে। এই ফ্রন্ট পেজ বানানোর জন্য তোমরা সাইবার ক্যাফে চলে যাবে, সাইবার ক্যাফে গিয়ে বললে বানিয়ে দেবে। এবার এই ফ্রন্ট পেজের মধ্যে কি কি লেখা থাকবে একবার দেখে নাও। প্রত্যেককে বলবো এটা স্ক্রিনশট নিয়ে নাও, গিয়ে সাইবার ক্যাফে দেখাবে, এরকম ভাবে একটা বানিয়ে দেবে, বা তোমাদেরকে এর থেকে কোনো হয়তো ভালো ডিজাইন বা স্টাইল করে বানিয়ে দেবে। বোঝা গেল? দেখো এখানে বোর্ডের নাম লেখা থাকবে, এখানে একটা লোগো থাকবে, কোন বিষয়ের প্রজেক্ট লিখছি। ক্লিয়ার? নিউট্রিশন প্রজেক্ট, নিউট্রিশন অ্যান্ড হোম ম্যানেজমেন্ট প্রজেক্ট ওয়ার্ক। নেক্সট দেখো, এখান থেকে আমরা কোন বিষয়ের প্রজেক্টটি লিখছি, অর্থাৎ প্রকল্পের নাম কি হবে। আমি বলে দিচ্ছি, স্টাডি সেন্টার, অর্থাৎ তোমার স্টাডি সেন্টার বা স্কুলের যে নাম রয়েছে সেই নামটি এখানে লিখবে, তোমার যে নাম রয়েছে সেই নামটি এখানে লিখবে, তোমার ক্লাস লিখবে 12, এবং রেজিস্ট্রেশন কার্ডে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে ফেলবে। এবার দেখো, এই যে প্রকল্পের নাম এটা কি লিখবো। সাপোজ দেখো এখানে যে 5টি প্রকল্প রয়েছে তার মধ্যে আমরা খাদ্য বিভাগ অনুসারে স্থানীয় বাজারে লভ্য খাদ্যদ্রব্যগুলির তালিকা প্রস্তুত, এটা নিয়ে আমরা আজকে প্রকল্প লিখবো বা আলোচনা করব। তাহলে এখানে আমরা প্রকল্পের নাম ওটাকেই লিখে ফেলবো। বোঝা গেল? তুমি যদি অন্য কোনোটা নিয়ে লেখো তাহলে সেই নামটা এখানে লিখবে। নেক্সট দেখো, শংসাপত্র। এবার শংসাপত্র লেখার আগে এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা দোকান থেকে প্রজেক্টের খাতা কিনে নেবে, অথবা A4 সাইজের জেরক্স পেজ কিনে নেবে। ক্লিয়ার? জেরক্স পেজ কেনার পরে খাতাতে যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর মার্জিন টানবে। মার্জিন টানার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বাম সাইডে একটু বেশি ছেড়ে মার্জিন টানবে, তার কারণ বাম সাইডে তোমরা পিন আপ করবে অথবা চ্যানেল ফাইলের মধ্যে ভরে প্রজেক্টটি জমা দেবে, তাই বাম সাইডটি একটু বেশি ছেড়ে কিন্তু মার্জিন টানবে।
এবার দেখো শংসাপত্র লেখার সময় এখানে যা লেখা রয়েছে হুবহু লিখে ফেলবে। এবার একটা কথা বলে রাখি, এখানে অনেক শূন্যস্থান রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। শুধু শংসাপত্র নয়, এরপরে যেটা লিখবো কৃতজ্ঞতা স্বীকার, এখানেও দেখো অনেক কিন্তু শূন্যস্থান রয়েছে, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবার একটা কথা বলি, এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকারে, এগুলো কিভাবে ফিল আপ করবো তা কিন্তু অলরেডি আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিও শেষে দিয়ে দেবো। প্রত্যেককে বলবো ওই ভিডিওটি দেখে শংসাপত্র এবং কৃতজ্ঞতা স্বীকার তোমরা কিন্তু লিখে ফেলো। বোঝা গেল? যদি আমি এই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতে আলোচনা করলাম না। প্রত্যেককে বলবো অবশ্যই দেখে নিন। নেক্সট দেখো সূচিপত্র লিখবো। দেখো সূচিপত্র বলে লিখে রেখে দেব, তারপরে নিচে পুরো পেজটা খালি থাকবে। এটা সবার শেষে আমরা ফিল আপ করব এবং পেজগুলো আমি পরপর যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেভাবে সাজিয়ে রাখবে। অর্থাৎ প্রথমে থাকবে একটি ফ্রন্ট পেজ, তারপরে দেখো শংসাপত্র, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র। এইভাবে পরপর যে পেজগুলো আমি দেখাবো তোমরা কিন্তু সেভাবেই সাজিয়ে রাখবে। এবার দেখো এখানে যে 5টি বিষয়ের মধ্যে যে বিষয় থেকে আমরা প্রজেক্ট লিখছি, অর্থাৎ আমরা কিন্তু এখন আলোচনা করব একদম প্রথম যে প্রজেক্টটি বা রয়েছে, খাদ্য বিভাগ অনুসারে স্থানীয় বাজারে লভ্য খাদ্যদ্রব্যগুলির তালিকা প্রস্তুত। তাহলে ওই জিনিসটিকে আমরা এইভাবে খাতায় কোনাকুনি ভাবে সুন্দর করে বড় অক্ষরে লিখে ফেলব। ক্লিয়ার? খুব বড় করে আমরা লিখে ফেলব। নেক্সট দেখো ভূমিকা লিখব। এই যে ভূমিকা যেটা দেওয়া রয়েছে তোমরা একদম, আমি তোমাদের প্রত্যেককে বলবো যা লেখা রয়েছে স্ক্রিনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটাকে পজ করো, দিয়ে তোমরা খাতাতে লিখে ফেলো। এবার প্রজেক্ট লেখার সময় একাধিক কালারের পেন না ব্যবহার করে প্রত্যেককে বলবো ব্লু এবং ব্ল্যাক পেন ব্যবহার করতে। যদি ব্লুতে তোমরা হেডিং লেখো তাহলে ব্ল্যাকে বাকি অংশটা লিখবে। তোমার যেটা মন চায় সেটা তুমি করতে পারো। নেক্সট দেখো প্রকল্পের ধারণা, যেভাবে আমি বলছি তোমরা কিন্তু সেভাবে কিন্তু লিখে ফেলো। নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য। এখানে দেখো টোটাল আমি 5টা বৈশিষ্ট্য দিয়েছি, এখান থেকে তুমি যে কোনো 4টা বা যে পুরো তুমি যদি 5টাও লিখতে চাও তুমি কিন্তু লিখে ফেলতে পারো। নেক্সট দেখো প্রকল্পের ধাপসমূহ, যেভাবে রয়েছে তোমরা কিন্তু সেভাবে লিখে ফেলো। নেক্সট দেখো আমরা যেটা লিখতে চাইছি খাদ্যের বিভাগ ও সুষম খাদ্য। উপরের যে লাইনটি রয়েছে এটা কিন্তু তোমরা লিখবে না, এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য রয়েছে যে আমি 5টি প্রকল্পের মধ্যে কোনটা থেকে লিখছি সেটা দেখানোর জন্য এই লাইনটি রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে লিখতে শুরু করো। বোঝা গেল? যেভাবে লিখে দেওয়া রয়েছে সেভাবে তোমরা পরপর লিখে ফেলো। ক্লিয়ার? নেক্সট পেজে লিখবে বিভিন্ন খাদ্য বিভাগ যে সকল পরিপোষক উপাদান যোগায়। এইভাবে টেবিল করে সুন্দর করে লিখে ফেলবে। নেক্সট দেখো বিভিন্ন খাদ্য বিভাগ অনুযায়ী বাজারে বিক্রিত খাদ্যদ্রব্যকে যেভাবে শ্রেণীবদ্ধ করা যায়। বিভিন্ন বিভাগগুলো রয়েছে, তোমরা এক এক করে লিখে ফেলো। চেষ্টা করো প্রজেক্টগুলো নিজে লিখতে। তাতে কি হবে, অনেকে রয়েছে যারা পড়াশোনা অনেক আগে ছেড়ে দিয়েছে, মাঝখানে অনেকটা সময় গ্যাপ, তাহলে তোমার অন্তত হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? যতটা পারো যত্ন করে লেখো, এই নয় যে খুব ভালো করে লিখতে হবে বা তার জন্য অন্য কাউকে দিয়ে লেখাতে হবে, এমনটা করার দরকার নেই। ক্লিয়ার? নেক্সট দেখো বিদ্যালয়গামী শিশুর জন্য সুষম খাদ্য তালিকার পরিকল্পনা। নেক্সট ভারতীয়দের খাদ্য বরাদ্দের অনুমোদিত তালিকা 2010-এর। নেক্সট দেখো স্কুল টিফিন। নেক্সট দেখো স্কুল লাঞ্চ। ব্যবহারিক প্রয়োগ ও পরীক্ষার প্রস্তুতি। তারপরে যা রয়েছে তোমরা একদম দেখে পরপর লিখে ফেলো। এভাবে টেবিলটাও সুন্দর করে খাতাতে লিখে ফেলো। দেখো এবার যেটা রয়েছে যেটাকে আমরা বলে থাকি কিন্তু প্র্যাকটিক্যাল। এবার আমি তোমাদের কি বলেছিলাম, প্র্যাকটিক্যালে এখানে যে অংশগুলো বলা রয়েছে এখান থেকে কিন্তু যে কোনো খাদ্যদ্রব্য তোমাদেরকে ল্যাবে গিয়ে প্রস্তুত করতে হয় এবং প্রস্তুত করে যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন ওনাকে কিন্তু দেখাতে হয়। বোঝা গেল?
কিন্তু যেহেতু আমাদের প্রায় স্কুলে ল্যাবের অভাব রয়েছে, তাই আমরা এখানে তো রান্না করে দেখাতে পারবো না। তাই আমরা যেটা নিয়ে রান্না করতে চাইছি সেই অংশটা অন্তত লিখে দেখাবো। এবার দেখো, তোমাদের এই অংশ থেকে আজকে আমরা একটা খাদ্যদ্রব্য প্রস্তুত করেছি। ক্লিয়ার? দেখো, এই প্রথম অংশের টোটাল 4টা খাদ্যদ্রব্যের প্রস্তুতি নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে আলোচনা করব। তার মধ্যে খিচুড়ি প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করব, তার কারণ খিচুড়ি আমাদের সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। ক্লিয়ার? তোমরা চাইলে অন্য কোনো একটি অংশ সিলেক্ট করে সেটাও তোমরা প্রস্তুত করে বা সেই অংশ থেকেও তোমরা লিখতে পারো। এবার দেখো, রান্না করার জন্য কি উপকরণ প্রয়োজন, রন্ধন পদ্ধতি কেমন হবে, তার ব্যবহার কেমন, তার পুষ্টি মূল্য কি রয়েছে, বোঝা গেল? এবং এই ধরনের ছবি একটা তোমরা প্রিন্ট আউট করে সুন্দর করে খাতাতে কিন্তু চিটিয়ে দাও। এই ছিল তোমাদের প্রজেক্টের খুঁটিনাটি তথ্য। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তবে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু মাঝখানে একটা পেজ ছেড়ে এসেছি, সেটা হচ্ছে সূচিপত্র। দেখো, সূচিপত্র কিভাবে ফিল আপ করবো একবার দেখে নাও। আমরা যে আগে লিখেছি প্রত্যেকটা পেজে দেখবে কিছু না কিছু একটা করে হেডিং রয়েছে। যেমন ফার্স্ট পেজে ছিল দেখবে ভূমিকা, তার পরের পেজে প্রকল্পের ধারণা, অর্থাৎ প্রত্যেকটা পেজের হেডিং গুলোকে আমরা সূচিপত্রে লিখে ফেলবো এবং প্রত্যেকটা পেজে প্রথম থেকে পেজ নাম্বার আমরা দিয়ে আসবো, 1 2 করে পরপর কিন্তু আমরা পেজ নাম্বার দিয়ে আসবো। এবার পেজ নাম্বার দেওয়ার পরে দেখবে ভূমিকা কত নম্বর পেজে আছে। যদি সাপোজ ভূমিকা 2 নম্বর পেজে থাকে 2 লিখবে, প্রকল্পের ধারণা যদি 3 নম্বর পেজে থাকে 3 লিখবে, প্রকল্পের বৈশিষ্ট্য যদি 4 নম্বর পেজে থাকে তাহলে 4 নম্বর পেজ লিখবে। বোঝা গেল? এইভাবে তোমার প্রজেক্টটি যত্ন সহকারে কমপ্লিট করে ফেলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।